মাঝে বেঁচে থাকি হাসি কাঁদি। এই মিলনায়তন এবং এই মিলনায়তনের বাইরে এই মুহূর্তে টিভি সেটের সামনে যে যেখানে যে অবস্থায় এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সবার জন্য রইল আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। চলছে বৈশাখ মাস, বাংলা বছরের প্রথম মাস। এই বাংলা বছরের প্রথম মাসের প্রথম তারিখে অর্থাৎ পহেলা বৈশাখে আমরা বাংলা সংস্কৃতির চর্চায় ঘরে বাইরে অন্তরে প্রান্তরে খাদ্যে বাদ্যে সঙ্গীতে ভঙ্গিতে বসনে ভূষণে ভীষণভাবে বিভোর হয়ে পড়ি। মনে হয় আমাদের বাংলা প্রেমের একটা জাগরণ এসেছে। বৈশাখ কিন্তু এখনো শেষ হয়ে যায়নি, কিন্তু আমাদের জাগরণের অবস্থাটা কি? চলুন না কয়েকটি ঘরে উকি দিয়ে দেখি আমরা জেগে আছি না ঘুমিয়ে। নাস্তা রেডি? হ্যাঁ খালাম্মা, সব দিয়ে রাখছি। কি রে, এসব কি দিয়েছিস? খালু যান রাতে মেলা ভাত বাচ্চা গেছিল, তাই ওগুলোর পান্তা কইরা। চুপ! তোকে এসব করতে কে বলেছে? এসব খান কখনো খেতে দেখেছিস? কেন? ওই যে ওই সেদিন সকালে কত মজা করে খাইলেন মরিচ পোড়া ডইলা। আরে সে তো পয়লা বৈশাখ, আজকে কি পয়লা বৈশাখ নাকি? এই সরা, এসব তাড়াতাড়ি সরা। কি শুরু করলে তোমরা? রাখো রাখো, বন্ধ করো এসব আওয়াজ। কি হলো? ওদের এভাবে ধমকাচ্ছ কেন? না, ধমকাবে না। ওদের শব্দের আওয়াজে তো আমার কানটা ফেটে যেতেছে। আর তুমি বলতেছো ধমকাবে না? আহা, বাচ্চারা অত কিছু বোঝে নাকি? তুমি তো আর বাচ্চা না। তুমি এইসব আবর্জনাগুলো ফেলে দিতে পারোনি? ফেলে দেব? তুমি নিজে কত শখ করে পয়লা বৈশাখের দিন এগুলো কিনলে। আহা, সে তো মেলা দিন আগে। আজকে তো আর পয়লা বৈশাখ না। যত সব। হ্যাঁ, অনুষ্ঠান একদম জমজমাট হয়ে দেবো। সাউন্ড সিস্টেম লাইটিং যেন ফার্স্ট ক্লাস হয়, একদম ফাটাফাটি। আগুনের ওই হলের এসি যেন ডিস্টার্ব না করে, বুঝলেন তো? গরমের মধ্যে অনুষ্ঠান। আচ্ছা, আপনি আপনার এই অনুষ্ঠানের জন্য না? কোন অনুষ্ঠান? ওই যে আপনি যে অনুষ্ঠান করবেন, ওই অনুষ্ঠানে আপনি কি করবেন? গান গান। সাত্তার সাহেব কইলো আপনি অনুষ্ঠান করতেছেন। আরে দূর, এই সব অনুষ্ঠানে আপনার কাছে চলবো না। কোন কি পয়লা বৈশাখে তো দুনিয়ার লোকজন ধইরা আমারে খুঁজা বের করলেন, আবার কইলেন একলা আইলে চলবো না, আরো 2-4 জন গায়ক নিয়ে আইতে হইব। আরে সেটা তো পয়লা বৈশাখের ব্যাপার, সেদিনের কথা আলাদা। এখন তো পয়লা বৈশাখ নাই। ও, আপনার ওই মাটির গানের পিরিতি তাহলে একদিনের জন্য? এটা কার ছবি দোস্ত? এটা আমার মেয়ের ছবি। তাই তো আমার আগেই বোঝা উচিত ছিল। হ্যাঁ, একেবারে তোর রুচিতে তোর আদর্শে মানুষ করেছিস। খাঁটি বাড়ি মেয়ে, চমৎকার। হাই পাপ্পা। ইয়ে মানে ওরই ছবি পয়লা বৈশাখের দিনে তুলেছিল। মা এলো না, উনি তোমার একজন আঙ্কেল। হাই আঙ্কেল। বাই পাপ্পা। হায় হায় রে। বিশাল এলাকা জুড়ে বৈশাখী মেলা হলেও মূল গানের আসর জমে কিন্তু রমনার বটমূলে। এই বটবৃক্ষ একটি বৃক্ষই বটে। জামতলা নিমতলা আমতলার চাইতে এই বটবৃক্ষের প্রতি সবার আকর্ষণ একটু বেশি। আবার বটবৃক্ষের ছায়া পেলে শান্তিও কম হয় না। বটের জটের মতো জটাধারী সাধু সন্ন্যাসী থেকে শুরু করে মুনি ঋষি ফকিরি দরবেশের সাধনার জন্যও বেছে নেন এই বটতলাকেই, বেছে নেয় অনেক প্রেমিক প্রেমিকাও। বিলকিস, চুপচাপ কেন? কি ভাবতেছো? ভাবতেছি তুমি তো শুধু মুখেই বলো ভালোবাসি, কিন্তু কি পরিমাণ ভালোবাসো সেইটা কখনো বলো না। ভালোবাসা কি ওজন দেয়া যায়? বোঝানো তো যায়। তা যায়। শুনো বিলকিস, তুমি আমার অন্ধকার জীবনের বিজলি বাতি, আমার জীবনের বিদ্যুৎ। তার মানে কারেন্ট? হ। কারেন্ট মানেই তো লোডশেডিং আছে। আমাকে প্রেমে যদি লোডশেডিং হয় তাহলে তো চোখে মুখে অন্ধকার দেখুন লাগবো। ঠিক আছে, তাহলে তুমি আমার জীবনের পানি, কারণ পানির অপর নাম জীবন। কিসের পানি? ধরো ওয়াসার পানি। ওই পানিরও তো একই অবস্থা, থাকে তো থাকে না, আবার মাঝে মাঝে ময়লাও পাওয়া যায়। তার মানে ওইটার মধ্যেও ভেজাল আছে। আমি ভেজাল প্রেমে বিশ্বাস করি না। আরে আমি তোমারে কিভাবে বুঝাবো আমি তোমাকে কতখানি ভালোবাসি? শোনো বিলকিস, তুমি আমার বাংলা ফিল্মের নায়িকা। নায়িকা তো আমি হইতে চাই না। এক নায়িকা 10 ফিল্মে 10 নায়কের লগে অভিনয় করে। আমি এক নায়কের সঙ্গে সারা জীবন থাকতে চাই। তাইলে এই প্রকৃতি নিয়ে বলি, তুমি আমার পদ্মা, তুমি আমার জীবনানন্দের ধানসিঁড়ি নদী। আসলে তোমার না স্বভাবটাই খারাপ। কেন? নাইলে এত নদী থাকতে এমন 2টা নদীর নাম কইলা যে 2টা নদী শুকাইয়া গেছে। তাইলে তুমি আমার বৈশাখের সকালে এই রমনা বটমূলের পান্তার ইলিশ। ওইটা তো মাত্র বছরে একদিন খায়।
আমি তো তোমার কাছ থেকে একদিনের না সারা জীবনের প্রেম চাই। তুমি মানুষটাই আসলে খারাপ। বুঝছি, এই যন্ত্রণাতেই রবীন্দ্রনাথের মতো কবিও কইছে, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। রমনার বটতলা থেকে এবার চলো যাওয়া যাক মংলার বটতলার পুকুরে। বটতলার পুকুরের এই দেয়ালটিতে সারি সারি দেখতে পাচ্ছেন অনেকগুলো মুখের প্রতিকৃতি। এর সবই এক কিশোরের চিত্রাঙ্কন সাধনা। মংলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র উজ্জ্বল মুখার্জি বাবু এই ছবিগুলো এঁকেছে খেজুরের ডালের ডগা দিয়ে। তুলির বদলে গাছের ডগা চিবিয়ে তুলির কাজ চালান তিনি। প্রথমে কয়লা দিয়ে আঁকেন, তারপর নিজের তৈরি তুলি দিয়ে রং করেন। মংলা থানার বটতলার পুকুরের এই দেয়ালে বাবু যে 120টি মুখের ছবি এঁকেছে তা সবই বাংলাদেশের কবি সাহিত্যিকদের মুখ। এই বয়সের একটি তরুণ নায়ক নায়িকার মুখ না এঁকে এতগুলো কবি সাহিত্যিকের মুখের যথাযথ প্রতিকৃতি আঁকাতে একদিকে যেমন তার সাহিত্যিক প্রীতি এবং রুচির পরিচয় পাওয়া গেছে, তেমনি বয়স অনুপাতে প্রতিকৃতি আঁকার দক্ষতাও প্রকাশিত হয়েছে। আমরা এই গুণী অঙ্কন শিল্পী বাবুকে আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। জানতে চাইলাম তার কাছে, বাবু আপনি এই ছবি আঁকা শিখেছেন কার কাছে? নিজে নিজে শিখছি। নিজে নিজে শিখেছেন? কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই আপনার? তো আপনি ছবি আঁকার জন্য এই গাছের ডাল কিংবা কয়লা ব্যবহার করছেন কেন? আমি তো গরিব মানুষ, তুলি আর রং কেনার পয়সা নেই, এই জন্য আমি এটা ব্যবহার করি। আর ছবি আঁকার জন্য আপনি ওই বিশাল দেয়ালটি কেন বেছে নিয়েছেন? আমি তো আর্ট পেপার কিনতে পারি না, এই জন্য আমি ওই দেওয়ালটা বেছে নিই। বাবু, আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। দর্শক মণ্ডলী, গুণী কিশোর বাবু অবসর সময় কাটান ছবি এঁকে, কিন্তু আমাদের এখানে অনেকেই আছেন সময়ে কি অসময়ে অলস দিন কাটান পার্কে। তাদের কথা শুনলেই বোঝা যাবে তিনি কার কে এবং যার সঙ্গে কথা বলছেন তিনিই বা তার কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখতে শুনতে তো ভালোই মনে হচ্ছে, তাই সাত সকালে পার্কে শুয়ে আছেন কি উদ্দেশ্যে? বেকার, কোনো কাজ কাম নাই, যেহেনে রায় সেহেনে কায়। তা আপনার নাম কি? ঈসা মিয়া। ঈসা মিয়া? এটা একটা নাম হলো নাকি? এই ধরনের নাম রাখার কারণটা কি? ঈসা নামটা আসছে ঈসা মাছ থেকে। ঈসা মাছের যেমন নির্দিষ্ট কোনো চরিত্র নাই, অর্থাৎ যেই তরকারিতে দিবেন খাওয়া যায়, আলু বেগুন পটল লাউ কুমড়া কোনো অসুবিধা নাই, তেমনি আমিও যে কোনো চরিত্র ধারণ করতে পারি। আজ আপনার, কাল আর একজনের, এই জন্যে ঈসা মাছের সাথে মিল কইরা নাম রাখছি ঈসা মিয়া। চাকরিটার কি খুবই দরকার? ভীষণ দরকার স্যার। আপনার পরিচিত কোনো লোক থাকলে একটু বলে দেবেন স্যার। বলতে হবে কেন? নিতে হলে তো আমার অফিসে নিতে পারি। আজকে মনে হয় পার্কে ঘুমানো আমার সার্থক হয়েছে স্যার। না, এখনো সার্থক হয়নি। আমি কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারলে নেওয়া হবে কিনা ভেবে দেখতো। করেন স্যার, আমি যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুত। আচ্ছা, চট করে আপনি কতগুলি জায়গার নাম বলুন তো যেখানে সংখ্যা আছে। 20 গ্রাম, 14 গ্রাম, পঞ্চগড়, পঞ্চবটি, 5 বিবি, সাতকানিয়া, 16 ঘর, 16 শহর, হালি শহর, 2500। আরো বলবো স্যার? না না, আর বলতে হবে না, এতে আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, আপনার প্রিয় ব্যক্তিত্ব কে? আমি নিজে স্যার, কারণ আমার মতো চরিত্রের লোক এই জগতে পাওয়া খুবই কঠিন স্যার। কিসে ভয় পান? পত্রিকা দেখলে আর সংবাদ শুনলে, কারণ খুন সন্ত্রাস চুরি ডাকাতি মারামারি কাটাকাটি সংবাদে ভরপুর থাকে স্যার। আপনি তো একটা চাকরি চাইছেন। জি স্যার। আচ্ছা, এবার বলুন তো একটা ফ্যাক্টরি কিভাবে চালাতে হয়? কিভাবে চালাইতে হয় এইটা তো শিখি নাই, তবে কিভাবে বন্ধ করতে হয় এইটা শিখছি। হর হামেশাই দেখতাছি তো আপনার ফ্যাক্টরি স্যার, আমি কোন সময় বন্ধ করে দেবো আপনি নিজেও টের পাবেন না স্যার। স্যার আমার চাকরি স্যার। অন্য জায়গায় চেষ্টা করুন। কেন স্যার? আমি আমার ফ্যাক্টরিটা চালাতে চাই, বন্ধ করতে না। শুরু করছি আমন্ত্রিত দর্শকদের জন্য পর্ব এসো হে বৈশাখ কিংবা ওই নতুনের কেতনরে। গাইতে গাইতে 1410 পেরিয়ে 1411 এসেছে গত পহেলা বৈশাখে। ঢোল ঢাক বাজিয়ে নানা বর্ণে সাজিয়ে উৎসবমুখর পরিবেশে এসছে গত পহেলা বৈশাখ। আমাদের সেই উৎসবমুখর বাঁধনহারা জোয়ারে কিছুটা ভাটা পড়েছে, কিন্তু বৈশাখ এখনো চলছে। তাই আমরা অত্যন্ত গর্বভরে আজকের দর্শক পর্বে বৈশাখের আমেজটি নিয়ে আসতে চাই। আজকে যারা আপনারা এখানে প্রবেশ করেছেন, আমাদের সহকারীরা আপনাদের হাতে কতগুলো জিনিস দিয়েছেন। সেগুলো ছিল মুখোশ, বাঁশি, বিভিন্ন ধরনের খেলনা, বেলুন এবং কারো হাতে ছিল একতারা। আমি বললে আপনারা বাদ্যযন্ত্রের তালে একটু উপরে তুলে এগুলো নাড়াতে থাকবেন, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব আমাদের আজকের কাঙ্ক্ষিত 3 জন দর্শক। তাহলে আপনারা প্রস্তুত? শুরু করুন। অত্যন্ত
অত্যন্ত চমৎকার এই দৃশ্য, যেন বৈশাখের মেলাটি আজকে আমাদের এই মিলনায়তনে ঢুকে পড়েছে। অনেক ধন্যবাদ। এবার আপনারা নামিয়ে ফেলেছে। এবারে আপনাদের হাতে যে জিনিসগুলো দেওয়া হয়েছে তার কোনোটির মধ্যে লেখা রয়েছে 1411 এবং শুভ নববর্ষ। এই জিনিসগুলো যারা পেয়েছেন তারা দাঁড়িয়ে যান। আমি এখানে একজনকে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন, আপনার নামটা বলুন। মমতা। ওখানে একজন সম্রাট, ওখানে একজনকে দেখতে পাচ্ছি পলি। দুজন নারী একজন পুরুষ। চলে আসুন মঞ্চে, আসুন আপনারা আসুন। শুরু করছি দ্বিতীয় পর্ব। আমাদের আমন্ত্রিত দর্শকরা মঞ্চে চলে এসেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মঞ্চের মধ্যে আরেকটি ক্ষুদ্র মঞ্চ রয়েছে এবং এই মঞ্চে আমাদের গ্রামগঞ্জের লোকপ্রিয় খেলা পুতুল নাচের আয়োজন আমরা করেছি এবং পুতুলরা নাচবে, গাইবে, অভিনয় করবে। আপনারা তা অত্যন্ত ভালো করে লক্ষ্য করবেন, কারণ তার উপরে ভিত্তি করে আপনাদেরকে প্রশ্ন করা হবে এবং সেই প্রশ্নের উত্তর এবং সেই কাজগুলো যারা যথাযথভাবে করতে পারবেন সেখান থেকে আমরা নির্বাচন করব কে হবেন প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তাহলে আমরা শুরু করি, পুতুল নাচ শুরু হোক। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবার আমরা শুরু করছি প্রথম থেকেই। আপনি গাইবেন, পুতুল নাচবে, আপনার সঙ্গে যন্ত্রসঙ্গীত বাজবে। শুরু করুন আপনি। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। বন্ধু 3 দিন। পুতুল বিরক্ত হয়ে গেছে, আপনি আর পারছেন না। এবারে মমতার পালা। মমতা, আপনি ভালো করে লক্ষ্য রাখবেন, এরা কিছু সংলাপ বলবে, সেই সংলাপ অনুযায়ী আপনাকে প্রশ্ন করবো, আপনার উত্তর দিতে হবে। শুরু করুন আপনি। দিদি, আপনার নাম কি? এবার আপনি বলুন মমতা, কি নাম বলেছে? ইলারানী মায়ারানী টাইপ। লীলারানী মায়ারানী টাইপের কিছু কি বলেছে? মমতা আর সমতা। মমতা আর সমতা বলেছে, এটা হয়নি আপনার। এবারে দ্বিতীয় প্রশ্ন করুন। আচ্ছা দিদি, কোথায় আসছেন? কোথায় আসছে বললো? ইত্যাদিতে। আপনি কি করে জানলেন ইত্যাদিতে বলেছে? তো যেহেতু আমরাও ইত্যাদিতে এসেছি সেই জন্য ভাবলাম যে পুতুল ইত্যাদিতে আসছে। মমতা বললেন ইত্যাদিতে এসছে। কি মনে হয় কি বলেছে? বলেছে উত্তর ঠিক হয়েছে, ইত্যাদিতে এসেছে। ইত্যাদিতে। অনেক ধন্যবাদ মমতা, একটি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে। এবারে সর্বশেষ পলির পালা। শুরু করুন আপনারা। অনেক ধন্যবাদ। এবার এই পুতুলটি সাদের লাভে যেভাবে নেচেছে আপনাকে নেচে দেখাতে হবে। শুরু করুন তাহলে বলি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনারা সবাই অত্যন্ত চমৎকার করেছেন, তাই আজকের এই বৈশাখের অনুষ্ঠানে আপনাদের কাউকে হতাশ করতে চাই না। আপনাদের সবার জন্য রয়েছে পুরস্কার কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে। আমাদের কাছে সব সবাইকের জন্য মহামূল্যবান পুরস্কার এই বই রয়েছে পরিবেশ বন্ধু গাছ। আর এই পর্বে অংশগ্রহণ করার জন্য যারা পুতুল নাচ দেখিয়েছেন তাদের, যন্ত্রশিল্পীদের এবং আপনাদের এবং দর্শকদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিচিত্র চরিত্রের মানুষ রয়েছে এই সমাজে। এখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। এই হাসি কান্নার খেলায় তিনি সবচেয়ে বড় খেলোয়াড়, যিনি সমাজের খোলা মঞ্চে খেলে যান পাকা অভিনেতার মতো। আপনারা কথাবার্তা সংক্ষেপে বলবেন। স্যারের একটা মিটিং আছে, টাইম শর্ট। ওই যে স্যার আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বসো 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 বসো। তা বলেন আপনাদের কার কি সমস্যা? কুদ্দুস ভাই বলেন। হুজুর, সামনে পোলাপানি পরীক্ষা, এলাকায় প্রায় রাত্রে কারেন্ট থাকে না। এলাকাবাসী আমার করে আপনার কাছে পাঠাইছি। হ্যাঁ, আপনি যদি একটু কয়ে দিতেন তাহলে পোলাপান লেখাপড়া করতে পারতো। আচ্ছা ঠিক আছে, কয়ে দিমুনে। কোন এলাকার কথা কইবেন? আপনি তো আমার এলাকার নাম জিগাইলেন না। আরে কোন এলাকার নাম লাগবো না, আজকাল অনেক এলাকাতেই কারেন্ট থাকে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। রহমত সাহেব, আপনি বলেন। হুজুর, আমি খুব বিপদে আছি। কান্নাকাটি বাদ দেন, আসল কথাটা বলেন। আমার দুইটা মেয়ে কলেজে পড়ে, কিন্তু ডেলি কলেজে যাওয়ার সময় ওই মোড়ে মাস্টাররা বিরক্ত করে, নানা রকম হুমকি দেয়। আর 4-5 দিন হলো ওরা কলেজে যাওয়া ছেড়ে দিছে। হুজুর, আপনি যদি কিছু বলে দিতেন। আচ্ছা বলে দেবো না, কাল থেকে ডিস্টার্ব করবেন না। কেমনি কইবেন? আপনি তো রাস্তার নাম বুঝে গেলেন না। আরে মস্তানগুকে আপনি আমার সাথে বেশি চেনেন। হ্যাঁ, আরে কোথায় কইলে কাজ হবো সেটা আমি জানি, বলে দেবো না, যান। আরে রইসুদ্দিন, বলো তোমার খবর কি? হুজুর, গত বছর কলিমুদ্দিনের থেকে কিছু টাকা দান নিছিলাম, টাইম মতো শোধ করতে পারি নাই। আই হায় রে, এর রাস্তায় দেওয়া হইলে ট্যাক আছে আর জারি মারে। টাকা দান নিছ কইবই তো। ট্যাক
টাকা তো দিমু, কিন্তু আমার কাছে তখন টাকা নাই। তুমি কি কইতেছো তোমার টাকাটা আমি দিয়ে দেবো? তবা তবা হুজুর, আপনি দিবেন কেন? আপনি খালি আমার একটু কয়ে দেন, আমার জানি ডাইরেক্ট জারি না মারে, আর যখন তখন ডিস্টার্ব না করে। টাকা আমি দিমু, কিন্তু আমার ইচ্ছা মতো। আচ্ছা ঠিক আছে, কইয়া দেবো না, তুই টাকা দিস না। তুই মহন যা। সালাম আলাইকুম। এই এখন কান্তাছ, কত কথা কই দিছ। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আরে কলিমউদ্দিন যে, বসো বসো। তারপর বলো তোমার খবর কি? হুজুর, রইসউদ্দিন, হ্যাঁ, আজ প্রায় 1 বছর হয়েছে আমার কাছ থেকে কিছু টাকা লইছিল, ফেরত দিতেছে না। যখনই চাই কয় খালি দিমু দিমু, খালি ঘুরাইতেছে আমার হুজুর। না 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 না, খুব খারাপ কথা। আরে কথা দিয়ে যে কথা রাখে না, সে তো মানুষই না। হুজুর, আপনি একটু যদি ভালো করে কইয়া দেন হুজুর। আচ্ছা ঠিক আছে, যাও কইয়া দেবো না। এখন এখন যাও। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তুমি কি মানুষ? অমানুষের কি দেখলা? তুমিই তো কইলা যে কথা দিয়া কথা রাখে না সে মানুষ না। তুমিও তো কোনোদিন কথা দিয়া কথা রাখো নাই। কিরকম? মেম্বার ইলেকশনের আগে কত ওয়াদা করছে মানুষের কাছে, একটাও রাখছো? তুমি রইস ভাইরে কইলা যে টাকা দিবা না, আর কলিম ভাইরে কইলা যে টাকা লয়ে দিমু, দুইজনেরই তুমি লাগাই দিলা। লাগাইয়া দেই নাই, দুইজনেরই হাতে রাখছি, দুইজনের ভোটেই পামু। বুঝলা? বুঝবা না, এগুলো হলো পলিটিক্স। এইবার বুঝছি হুজুর, প্রত্যেক বছর আপনি কেমনে যেতেন। এ ধরনের মানুষের মুখ একটা থাকলেও মুখোশ থাকে অনেক। সেই মুখোশের মুখে মুখর হয়ে মুখরিত করতালিতে এমন বড় মুখ বানিয়ে রাখেন যে সবাই মুখ চাওয়াচাওয়ি করলেও মুখের উপর মুখ ফসকে সত্যি কথাটিও বলতে পারেন না। তারপরও ব্যতিক্রম বলে তো একটি কথা রয়েছে। সম্মানিত সুধীবৃন্দ, আজ আপনার এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই জ্ঞানীগুণী, গণ্যমান্য, শিক্ষিত, সৎ, আদর্শবান এবং চরিত্রবান মানুষ। আপনাদের কাছ থেকে ভবিষ্যৎ প্রজন্মের অনেক কিছুই শিখবার আছে। আপনাদের সারগর্ভ বক্তব্য শোনার জন্যই আজ এই মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে। আয়োজন করেছেন মূল্যবোধ জাগরণ সংস্থা, বিষয় চরিত্রই সম্পদ। আপনারা আসুন, আপনাদের মূল্যবান বক্তব্য পেশ করে সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। যে আমি কিছু বলতে চাই। আপনি চলে আসুন। উপস্থিত বিভিন্ন চরিত্রের ব্যক্তিবর্গ, দুঃখিত সবাইকে আমি জ্ঞানী গুণী গণ্যমান্য শিক্ষিত সচ্চরিত্রবান বলতে পারলাম না। এখানে কেউ গণ্য, কেউ মান্য, কেউ জঘন্য, আর কেউ আমার মতো নগণ্য। কেউ জ্ঞানী কিন্তু গুণী নন, জেনে শুনে অন্যায় করেন, জ্ঞান পাবে। এই যে প্রথম সারির তৃতীয় জন, উনি গণ্য হলেও মান্য না। পেশির জোরে অনেকেই হয়তো ওনাকে মানে এবং গণে, কিন্তু মান দেয় না, সম্মান করে না। উনি গণ্য হলেও জঘন্য। আর ওনার পাশে যিনি বসে আছেন, উনি শিক্ষিত হইলেও সৎ না। ঘুষ খেতে খেতে হুঁশ হারিয়ে ফেলেছেন। উনি শিক্ষিত হইলেও কুশিক্ষিত। আরে ওই যে দ্বিতীয় সারির মাঝখানে যিনি বসে আছেন, ওনার বৃত্ত আছে কিন্তু চিত্ত নাই। বৃত্তকে ঠকাতেও তার বাধে না। আর ওনাকে তো আমি চিনি, উনি রাজনীতি করেন, কাজনীতি করেন না। আজনীতি যা আছে, কালনীতিটা থাকে না। এদল সেদল করতে করতে কখন যে বেদল হয়ে পড়েন নিজেই জানেন না। অথচ এইখানে সত্যিকারের জ্ঞানী গুণী এবং সম্মানী ব্যক্তি আছেন, কিন্তু এই সব ডাক সাইটে লোকের সঙ্গে ফাইটে যাবার লজ্জায় সাইডে বসে আছেন তারা। তাই বলছি ভাই, সব সময় সবখানে সবাইরে গড়পড়তা সম্মানিত শুধু বলা ঠিক না। আগে মানুষ চিনেন। কারেক্ট। মানুষের কই উচিত কথার ভাত নাই, আমি কই উচিত কথা কওয়া চাই। এই আকাশ সংস্কৃতির বিকাশের প্রকাশের যুগে এবং হুযুগে মানুষের স্বাভাবিক চিন্তা ভাবনাও কিন্তু বদলে গেছে, যার প্রভাব পড়েছে ভাগ্নের ভাবনায়। পাগলামি শুরু করছিস কে? পাগলামি না মামা, এটা কয় ফ্রেমিং, ক্যামেরা ফ্রেমিং। ব্যবসার নতুন লাইন চিন্তা করতেছি, একটা চ্যানেল চালু করুন। অহন গরু ছাগলের ব্যবসা বাদ দিয়ে চ্যানেলের চিন্তা শুরু করছিস? এইটা কি তোর এই ব্যবসা যে কয়েক হাজার টাকায় কাম সারবো? এইটা হলো কোটি কোটি টাকার খেলা। পার্টি রেডি আছে, টিহা দিব মাইসে, আমি দিব ব্রেন। এই ব্রেনটাই আমার পুঁজি। দিন রাত 24 ঘন্টা বিভিন্ন চ্যানেলে যে ব্রেনের খেলা দেখতাছি, তুই আর নতুন করে কি ব্রেনের খেলা দেখাবি? যেদিকে তাকাই সব জিনিস তো একই। মামু, ওখানকার হট আইটেম হইতেছে লাইভ। আগে বিশেষ বিশেষ অনুষ্ঠান লাইভ দেখাইতো, কিন্তু এখন আর এটা সেই পর্যায়ে নাই। সবাই যদি লাইভ দেখায় তাহলে তোর নতুনত্বটা কি? মামু, আমি মানুষের বিয়া, শাদী, জন্মদিন সবকিছু সরাসরি সম্প্রচার করব। লক্ষ লক্ষ টাকা আসবে এই আইটেমটা হেলো করে চালু করলাম। বিয়া, শাদী, জন্মদিন কেউ টেলিভিশনে দেখায়? আর দেখাইছে বলে তো আইডিয়াটা আমার মাথায় আছে, কিন্তু ব্যতিক্রম হইতেছে হেলো কেউ লাইভ দেখায় নাই। কিন্তু যে কোনো মুহূর্তে এটা চালু হয়ে যেতে পারে, কাজে এই ফিল্ডে আমি ফার্স্ট থাকতে চাই। লাইভ দিয়ে কি তোর চ্যানেল চলবো? নাটক, গান বাজনা লাগবো না? লাগবো, এইটারও নতুন আইডিয়া আছে। আসো। এখন আর মেগা সিরিয়াল নাটক নিয়মিত কেউ দেখে না, তাই মেগা সিরিয়াল বানাবো না, গ্যাগা সিরিয়াল বানাবো। গ্যাগা কি? আর মেগার বড় ভাই গ্যাগা, ওই যে হলো নাই মেগাবাইট, গিগাবাইট। দেহুক বা না দেহুক, নাটকের সংখ্যা বাড়বো, টাকাই। তোর এইসব বুদ্ধি দেয় কেনা? আরো বুদ্ধি আছে মামু, একটা সিনেমা বানাবো।
একটা ছবি বানাইতে কত টাকা লাগে জানোস? এই ছবি সেই ছবি নয়, 1 ঘন্টার নাটকে টাইন্না টুন্নে বড় করে টেলিফিল্ম বানাবো। এই টেলিফিল্মটারে আরেকটু টাইন্না টুন্নে বড় করে ফিচার ফিল্ম বানাবো। খরচও কম, পয়সাও শুরু। এগুলো কি মানুষ ভালো কইব? আমরা নিজেরাই এত ভালো কইয়া প্রচার করুন যে খারাপ কই না লোকেরাও চিন্তায় পড়ে যাবো যে খারাপ কইয়া ভুল করলাম নাকি, খারাপ কোন সুযোগই পাইব না। এই লাইভ আর নাটক দিয়ে কি চ্যানেল বলবো? বলবো না, এই জন্য তো টক শো আছে। কোনো পরিকল্পনার দরকার নাই, কোনো চিন্তার দরকার নাই, কথা কইতে পারে এমন দুজন লোকাই না বসাই দিলে হইব। মামু তোমার কিন্তু উপস্থাপক আমি কেমনি উপস্থাপক হবো? আমি কি জানি? আর দূর মামু, আজকাল উপস্থাপক হইতে অত কিছু জানতে হয় না। তোমার তো টক শো করুম, দুদিকে দুজন, মাঝখানে তুমি। আমি করুম নাকি? আর তোমার কিচ্ছু করতে হবে না, দুজনের পরিচয় করে দিয়ে চুপ করে বসে থাকবা, বাদ করু। তুমি একবার ডাইনে তাকাইবা, একবার বামে তাকাইবা। আমার কিছু কইতে হইব না? তুমি কোনের সুযোগই পাইবে না, দুজনে চিল্লা চিল্লি চড়ে তুমি কিছু কইলেও শোনা যাইব না। শোন, বাড়িতে বসে ঝগড়াঝাটি চিল্লাচিল্লি করলে কেউ দেখেও না, সেও না, কিন্তু এইভাবে প্রকাশ্যে ঝগড়া বিবাদ চিল্লাচিল্লি করলে আমাগো পোলাপানেরা কি ভাববো, কি শিখবো? আরে আমগো উপরের থেকে ভক্তি শ্রদ্ধায় উঠে দেবো। আরে মামু, আমি তো ব্যাপারটা লইয়া এত ডিপলি চিন্তা করি নাই। তখন থেকে যা কিছু করবি ডিপলি চিন্তা করে করবি। ওই প্রবাদটা মনে রাখবি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভাবিয়া করিও কাজ, এই কথাটি আমরা মুখে বলিলেও অনেকেই ভাবিবার বিষয়টি না ভাবিয়া ভাবনার অভাবে অভাবিত কর্মে লিপ্ত হই। তারই একটি নমুনা হচ্ছে এই মডেল, না মডেল নয়, মডেলিং বিতান। আমরা শাড়ি বিতান, অলংকার বিতান, বই বিতান ইত্যাদি বিভিন্ন ধরনের বিপণী বিতানের নাম শুনেছি, কিন্তু মডেলিং বিতান নামটি কখনো শুনিনি। এখন আমরা কথা বলবো এই মডেলিং বিতানের মালিকের সঙ্গে। অনুগ্রহ করে আপনার এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলবেন কি? নিশ্চয়ই নিশ্চয়ই, এখন স্যাটেলাইটের যুগ, কম্পিউটারের যুগ। স্যাটেলাইটে 24 ঘন্টা অনুষ্ঠান চলে, শত শত গানের অনুষ্ঠান হয়। এসব গানে মডেল প্রয়োজন হয়। অর্থাৎ আপনারা এখান থেকে মডেল সরবরাহ করে থাকেন? কিছুই বোঝেন নাই, মডেল না, মডেলিং সরবরাহ করেন। মডেলিং সরবরাহ করেন মানে? দেখেন, আজকাল মিউজিক ভিডিওর নামে যে সকল গান দেখেন, এগুলার প্রোডাকশনে কোনো ব্যাকরণ নাই। ঝড় তুফান, কান্না হাসি, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, যাই নিয়ে গান হোক না কেন, মডেল আছেই। কখনো স্লো মোশনে, কখনো ফাস্ট মোশনে, কখনো ছেলে, কখনো মেয়ে, কখনো ছেলে মেয়ে উভয়। কেউ হাঁটে, কেউ দৌড়ায়, কেউ লাফায়, কেউ হাঁপায়, কেউ বয়ে থাকে, কেউ চেয়ে থাকে। ওকে মইরম ভাইজান আসি, দোয়া করেন। লোকেশন ওই যে রমনা পার্ক। ওকে যাও। আসো আসো আসো। ওনারা মডেল আর নির্মাতা, নির্মাতারা এত মডেল পাইব কই? অর্থাৎ আপনারা নির্মাতাদের এসব মডেল নিয়ে সাহায্য করে থাকেন, তাই তো? না, আমরা কামটা একটু আগায় দেই। আমরা মডেলদের বিভিন্ন হাঁটা চলা, বসা, ক্লোজ শটে, লং শটে ভিডিও করে থাকি। এখান থেকে টেপ নিয়ে আর্টিস্টদের গানের মধ্যে জায়গায় জায়গায় ঢুকাই দেওয়া হয়, কোনো সমস্যা নাই। বস, এলাম টেপ। হাই পাপিয়া। হাই। কয়টা শট লইছো? পুরা টেপ বইরা 4-5 বার ড্রেস পাল্টাইয়া রাস্তায়, নদীর পারে, পুকুর ঘাটে মোটামুটি আউটডোর ভিত্তিক শুটিং করছি। গুড গুড, ভেরি গুড। আপা, এইবার কিন্তু আপনি উঠে গেছেন। আমি কিন্তু ওঠাই আছি। শোনো, কুদ্দুস রে বলো পাপিয়ারি দিয়ে কিছু ইনডোরে শট না। ঠিক আছে। আপনি কোনো চিন্তা করবেন না বরকত ভাই, প্রায় 100 গানে আমার মডেলিং ফেজ আছে। হাঁটতে হাঁটতে পায়ে ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, ওকে বাই পাপিয়া। ভাই, একটা মিক্সড মডেলিং দেন, স্যাড আর রোমান্টিক মিলাই দিয়ে। এই তো রেডি করে এসে, তোমার ভাইয়ে ফোন করছিল। ওকে ভাই, টাকাটা দিয়ে দিব পরে। ঠিক আছে, নো প্রবলেম। কি বুঝলেন? কি বুঝলাম, আপনার ব্যবসা ভালোই চলছে। চলবো না, আমি তো দুইটা মিডিয়া নিয়ে কাজ করতেছি, অডিও আর ভিডিও। হাই। অডিও ভিডিও মানে? ভিডিও মানে টেলিভিশন, আর অডিও মানে ক্যাসেট ইন্ডাস্ট্রি। চেনা জানা শিল্পীর লগে অনেক অচেনা অজানা শিল্পীরও শত শত ক্যাসেট বাইরে হইতেছে। এইসব ক্যাসেটের সঙ্গে একটা করে গানের ভিডিও সিডি বাইরে হয়। এইসব সিডির অধিকাংশ গানেই মডেল থাকে, সুতরাং আমার এখান থেকে শুটিং করা মডেলদের ভিডিও লয়ে যায়। এই ব্রেন নিয়ে আপনি রাত্রে ঘুমান কি করে? ঘুমাই কই, অনেক সময় 2-3 রাত না ঘুমায় কাম কাজ করতে হয়। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। উনি কি ভিডিও করছেন? আপনার মানে আপনার কিছু ভিডিও করে রাখলাম, যদি কোনো গানে কাজে লাগে। তাছাড়া আপনার চেহারা তো খারাপ না। সব মানুষ যেমন এক হয় না, তেমনি সবার শখও এক হয় না। সেজন্যই জনে জনে নানা মনে বিচিত্র রকম শখ দেখা যায়। এই শখ যখন শৌখিনতার গণ্ডি পেরিয়ে সাধনা হয়ে দাঁড়ায়, তখন স্বাদ এবং সাধ্য মিলে অসাধ্যকেও সাধন করে ফেলে। পাবনার ভাঙ্গুড়া উপজেলার শরৎনগর বাজারের বিপ্লব কুমার রায় সেভাবেই তৈরি করে ফেলেছেন একটি বিচিত্র বাইসাইকেল।
পর্দায় আপনারা বিপ্লব কুমারের সাইকেল চালনা দেখতে পাচ্ছেন। সাইকেলে চেপে বসেছেন 6 জন, 2 জন চালক, 4 জন যাত্রী। সাধারণ সাইকেল থেকে পার্থক্য হচ্ছে সাধারণ সাইকেল একজন চালায়, এটি চালাচ্ছেন 2 জন। এজন্য এই সাইকেলটিতে একজোড়া অতিরিক্ত প্যাডেলও রয়েছে, আকৃতিও বেশ বড়। বিদেশে 2 জোড়া প্যাডেলের সাইকেল দেখা গেলেও আমাদের এখানে কিন্তু খুব একটা দেখা যায় না। নিজের সাইকেল সম্পর্কে বলতে গিয়ে বিপ্লব আমাদের জানালেন, আমার এই সাইকেলটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য 6 জন মিলে চালানো যায় এবং 2 জনে একত্রে প্যাডেল করলে প্রতি 1 ঘন্টায় 40 কিলোমিটার যাওয়া সম্ভব। বিপ্লবের এই অস্বাভাবিক সাইকেল চালনা থেকে এবারে চোখ ফেরানো যাক স্বাভাবিক সাইকেলের দিকে। 1997 সালের ফেব্রুয়ারি মাসে আমরা যশোরের শহীদুল ইসলাম লিখনের সাইকেল চালনা দেখিয়েছিলাম। তবে তিনি গ্রামের মেঠোপথ কিংবা শহরের রাজপথে সাইকেল চালাননি, তিনি সাইকেল চালিয়েছিলেন রেলপথে এভাবে। 1998 থেকে 2004, 6 বছর চলে গেছে। শহীদুল ইসলাম লিখন বাইসাইকেল ছেড়েছেন, ধরেছেন মোটর সাইকেল, কিন্তু ছাড়েননি রেলপথ। এই মোটরসাইকেল চালানো সম্পর্কে লিখন আমাদের জানান, যেহেতু আমি রেল লাইনের উপর দিয়ে বাইসাইকেল চালাতে পারি, সেহেতু আমি ভাবলাম যে এর চাইতে কঠিন কিছু করতে হবে। তখন আমি রেল লাইনের উপর দিয়ে মোটরসাইকেল চালানো শুরু করি এবং 3 বছর পর আমি সফলতা লাভ করি। লিখনের এই কাজটি ঝুঁকিপূর্ণ, তাতে কোনোই সন্দেহ নেই, কিন্তু কথায় আছে, জেগে উঠলে মনের স্বাদ, কিসের বেড়া কিসের বাদ। টাঙ্গাইলের পূর্বাকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার অরণ্য ইমতিয়াজ লিখেছেন, গত 21শে ফেব্রুয়ারি ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অথচ আমাদের বাংলা ভাষার বানানে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হচ্ছে বলে অন্তত আমার মনে হয়। ভাষা ও বানান শেখার অন্যতম মাধ্যম হলো পত্রিকা, কিন্তু একই বানান এক এক পত্রিকায় বিভিন্নভাবে লেখা হয়। যেমন কর্মসূচি কর্মসূচি, গাড়ি গাড়ি সহ আরও অনেক বানানে এক পত্রিকায় হর্ষইকার, অন্য পত্রিকায় দীর্ঘিকার ব্যবহার করা হয়। এমনকি মাতৃভাষা দিবসের মাসের বানান নিয়েও বিভ্রান্তি। কেউ ফেব্রুয়ারিতে ইকার, আবার কেউ দীর্ঘিকার ব্যবহার করছে, যার প্রমাণ পত্রিকা কেটে পাঠালাম। এখন আমার প্রশ্ন হলো, আমরা যারা শিক্ষার্থী তারা বানানের কোন রীতি মেনে চলব? একই বানান বিভিন্নভাবে লেখায় আমরা কি বিভ্রান্তির শিকার হচ্ছি না? এ থেকে মুক্তির উপায় কি? টাঙ্গাইলের পূর্বাকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার অরণ্য ইমতিয়াজের উল্লেখিত বিষয়টি অবশ্যই ভাববার। অন্যান্য শব্দের বানান নিয়ে যেমন বিভ্রান্তি কাম্য নয়, তার চেয়েও বেশি কাম্য নয় ফেব্রুয়ারি মাসের বানান নিয়ে বিভ্রান্তি। বিষয়টির প্রতি সবার সুদৃষ্টি আকর্ষণ করছি। রাবেয়া সুলতানা পলাশী ও ইমদাদুল হক মিলন নড়াইলের ধনিয়া থেকে লিখেছেন, অতীত আর বর্তমান সবসময় দেখা যায় বিটিভিতে নাটক, সঙ্গীতানুষ্ঠান, এমনকি ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানও একাধিকবার প্রচারিত হলে, পুনঃপ্রচার বা সংকলিত হলে সেটা উল্লেখ করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি বিভিন্ন নামের টিভি পর্দায় বারবার প্রচারিত হচ্ছে, অথচ কখনো পুনঃপ্রচার লেখা হয় না কেন? একবার পুনঃপ্রচার হলে না হয় লেখা যেত, কিন্তু এতবারই পুনঃপ্রচারিত হয় যে কত আর পুনঃ লেখা সম্ভব? চূড়ামন কাঠি যশোর থেকে সাইফুল ইসলাম লিখেছেন, 5-6 বছর বয়সে অজ্ঞাত রোগে আমার একটি পা কেটে ফেলতে হয়। বর্তমানে আমি পঙ্গু অবস্থায় জীবনযাপন করছি। আমার একটি পা না থাকা সত্ত্বেও আমি এক পা দিয়েই সুস্থ সবল লোকের মতো অনেক লোক নিয়ে স্বাভাবিকভাবে সাইকেল চালাতে পারি, ফুটবল খেলতে পারি এবং বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়মিত হাডুডু খেলে থাকি। এছাড়াও স্বাভাবিক মানুষের মতো অনায়াসে খেজুরের গাছে উঠতে পারি। আমার এই যোগ্যতাটুকু ইত্যাদি অনুষ্ঠানে দেখালে আমি যে কি খুশি হব তা ভাষায় প্রকাশ করতে পারবো না। আশা করি আপনি খুশি হয়েছেন। একজন প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও একটি পা নিয়ে যে কাজগুলো আপনি করছেন তা সত্যি প্রশংসনীয়। আপনাকে ইত্যাদি অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা পরিচালক ইত্যাদি, জিপিও বক্স নাম্বার 2674 জিপিও, ঢাকা 1000। ধন্যবাদ। আমাদের এই সমাজে বচন, প্রবচন, প্রবাদের প্রচলন প্রাচীন কাল থেকেই।
প্রতিদিন প্রতিনিয়ত প্রণিধন দ্বারা প্রণীত এবং প্রতিষ্ঠিত এইসব বচন প্রবচন আমাদের প্রয়োজনে কখনো সচল হয়ে যায়, কখনো বা অচল হয়ে যায়। কিন্তু এর কারণটা কি? শোনো স্টুডেন্ট, আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে কিছু ইউনিভার্সাল সেন্টেন্স, অর্থাৎ প্রবাদ বাক্য বা নীতি বাক্য। আজকাল তো নীতির কথা তোমরা কেউ শুনতেই চাও না। নীতি না থাকলে কি হয়? দুর্গতি হয়, প্রীতি চলে যায়, ভীতি চলে আসে, রীতিও ঠিক থাকে না, ফলশ্রুতি তোমাদের ভ্রমরতি। আজকে আমরা প্রথম আলোচনা করব যে প্রবাদ বাক্যটি নিয়ে, সেটা হচ্ছে সবুরে মেওয়া ফলে। আচ্ছা স্যার, হোয়াট ইজ মেওয়া? মেওয়া হচ্ছে ফল। কি ফল স্যার? ফল অনেক রকম আছে, পরীক্ষার ফল, সুফল, কুফল, সফল, বিফল, আবার অমৃতের ফলও আছে, বিষ ফলও আছে। কিছু ফল গাছে ধরে, কিছু ফল হাতে গড়ে। আজকে আমরা হাতে গড়া ফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ ধৈর্য ধরলে ফল আসবেই। কিন্তু স্যার, কথাটা ঠিক না, আমি আপনার সাথে একমত হতে পারলাম না। একমত হবে কি করে? এই জন্য তো দ্বিমত হয়। দ্বিমত থেকে মতামত, মতামত থেকে মাতামাতি, সেখান থেকে হাতাহাতি। তা তোমার দ্বিমত হওয়ার কারণটা কি? স্যার, আমি আমার বাবাকে দিয়েই দেখছি, চাকরি শেষ হবার পর আব্বাজান পেনশনের টাকার জন্য বছরের পর বছর সবর করছেন, ধৈর্য ধরছেন, অবশেষে পেনশনের টাকা না পেয়ে তিনি ইন্তেকাল করছেন। সবুরে তাকে কবর নিয়ে গেল। আর আমার বড় ভাই 5 বছর চাকরির জন্য সবর করছেন, কিন্তু চাকরি হয় নাই, কারণ লাইন নাই। আর এই লাইন না থাকায় তিনি লাইন ছুটতে হইয়া পরবর্তীতে বেলাইনে চলে গেছে। এই, তোমার লেকচার শেষ হয়েছে, ক্লাস তো আমি নিচ্ছি, তুমি না। ইচ্ছা থাকলে ভালো কাজ করা যায়। ওয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়। তোমার যদি সৎ ইচ্ছা থাকে ভালো হওয়ার, ভালো থাকার, ভালো করার, তাহলে উপায় বাইর হবে। বুঝছো? কি বুঝছো? বুঝি নাই, কিছুই বুঝি নাই। কারণ এই প্রবাদ আর আপনার এই যুক্তি আজকালকার বাজারে অচল। কেন কেন? তোমার আবার না বুঝার কি হইল? কারণ জোর যার মুল্লুক তার, জোর না থাকলে উপায় নাই। এই, তুমি কোন জোরের কথা বলতেছো? বিভিন্ন ধরনের জোর আছে, টাকার জোর, গায়ের জোর, মামার জোর, ফোনের জোর, আরো মেলা জোর আছে। এই রকম জোর থাকলে বিভিন্ন ইচ্ছাই বাস্তবায়ন করা যায়। গবেট, মাথাটা একদম গেছে। এই, কার সাথে মিশো? কোন দল করো? যখন যে দলে সুবিধা। তোমার ফিউচার তো একেবারেই ডার্ক। মেজাজটা খারাপ করে দিলা। পার্টি করতে করতে কথার মধ্যে বক্তৃতার টেন্ডেন্সি ঢুকে গেছে। আল্লাহ জানে ফিউচারে তুমি কি হবা। এই, আজকের মতন ক্লাস এইখানেই মুলতবি ঘোষণা করলাম। এবারে গান। এমন অনেক পুরনো গান রয়েছে যা তার মানের কারণে একবার শুনলেও বারবার শুনতে ইচ্ছে করে এবং ভালো লাগে। আমরা এবার তেমনই একটি গান শুনবো। গানটি লিখেছেন এবং সুর করেছেন নকিবউদ্দিন খান, আর গানটি এবার গাইবেন তপন চৌধুরী, শাকিলা জাফর এবং নকিবউদ্দিন খান। আর এই গানটিতে অতিথি শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছেন সুবীর নন্দী। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খুলেনি। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, মন শুধু মন, ও সে তো মুখ খুলেনি। সুর শুধু সুর তুলেছে, ভাষা তো দেয়নি। মন শুধু মন ছুঁয়েছে, শুধু মন। গামা মামা ধামা মামা গামা মামা গারে গাছা, গামা মামা ধামা মামা গামা মামা গারে গাছা। চোখের দৃষ্টি যেন মনের গীতে কবিতা, বুকের ভালোবাসা যেথায় রয়েছে গাথা। আমি তো সেই কবিতা পড়েছি। মনে মনে
mama gama mama gare gasa gama mama gama mama gare gasa যখনই তোমার চোখে আমারই মুখখানি দেখি স্বপন কুসুম থেকে হৃদয় সুরভিমাখি তুমি কি সেই সুরভি পেয়েছো স্বপনের দ্বার খুলেছো কিছু জানিনি মন শুধু মন ছুঁয়েছে শুধু সে তো মুখ খুলেনি সুর শুধু সুর তুলেছে ভাষা তো নেয়নি মন শুধু মন ছুঁয়েছে শুধু মন আমরা একটি চমৎকার গান শুনলাম, গানটি শেষ হলো, কিন্তু যা কখনো শেষ হয় না তা হচ্ছে নানা নাতির দ্বন্দ্ব। দ্বন্দ্ব বিবাদ খারাপ, কিন্তু নানা নাতির এই দ্বন্দ্ব মন্দ লাগে না। ওই আজকে বাংলা মাসের কত তারিখ রে? 16 তারিখ। 18ই বৈশাখ আমার একটা দাওয়াত আছে, স্মরণ করাই দিস তো। কত তারিখ কইলা? 18ই বৈশাখ। আচ্ছা না না, এই যে কইলা 18ই বৈশাখ। 18ই বৈশাখে আমার কি সমস্যা? হ্যাঁ 18 তো কোনো সমস্যা নাই, ওইখানে যা লেখা থাকে সেই অনুযায়ী তো আমরা কই নাকি। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হইলো পহেলা, দোসরা, তেসরা, চৌঠাতে। কি সমস্যা? সমস্যাটা কি? দেখো 18 পরে একটা হর্ষই লেখা থাকে বলে আমরা কই 18ই, তেমনি 16, 15, 14, 13, 12, 11 কই। হ্যাঁ কই। কিন্তু ওই যে পহেলা বৈশাখ ওইখানে তো লেখা থাকে 1 লাখ, তো আমরা 1 লাখ না কইয়া পহেলা কই কেন? ওইখানে তো পহেলা লেখা থাকে না। তো পহেলা কইতে কি তোর কষ্ট হয়? আহা কষ্ট না, আমি নিয়মের কথা কইতাছি। ওই 1 এর পরে লা থাকলে ওই 1 লাখ, 2 এর পরে লা থাকলে 2 রা, 3 এর পরে লা থাকলে ওই 3 রা, 4 এর পরে ঠা থাকলে 4 ঠা কওয়া উচিত। কিন্তু আমরা তা না কইয়া পহেলা, দোসরা, তেসরা, চৌঠা এগুলা কই কেন? ওই চুপ থামা, কাগজ পড়। কইলাম 18 তারিখে আমার একটা দাওয়াত আছে, আমার মনে করাই দিস। তাহলে লেকচার শুরু করছেন, মুখ থেকে কথা বাইর করার উপায় নেই। ঠিক আছে মনে কইরা দি মনে। তো কিসের দাওয়াত কইরা রাখো? একটা বউভাতের দাওয়াত আছে। কি ভাত? বউভাত। এই তো আবার বাজালে বললাম। এই একটা কথা বলবি না, একটা কথা বলবি না, তাইলে কিন্তু জানি মার ভাই। এই তো কিন্তু কথাটা না কইতে বলো তোমার অস্থির লাগবো, ভিতরে ছটফট করতে থাকবো, শরীরটাও খারাপ হয়ে যেতে পারে। তুমি কি সেটাই চাও? ঠিক আছে, ঠিক আছে, কত থিসিস শুনি না, মানে আজকাল ওই বউভাত অনুষ্ঠানে তার ভাত দিতে দেই না, তাই পোলাও, বিরিয়ানি, খিচুড়ি। তাই কইছিলাম কি ওইসব অনুষ্ঠানে বউভাত না কইয়া খাবারের লগে নাম মিলাইয়া বউ বিরিয়ানি, বউ কাচ্চি কিংবা বউ খিচুড়ি নাম দিলে অসুবিধাটা কি? তাতে কে কি খাওয়াইবো সেটাও জানা হয়ে যাবো। পণ্ডিত, ওইগুলিও একরকম ভাত। তবে ভাত বলতে আমরা যা বুঝি ওইগুলি তা না, সবাই তো কই তরকারি, তাইলে আলাদা কইরা ভাজি, চচ্চড়ি, কারি এইসব কই কেন? ঠিক আছে ঠিক আছে, তুই রাইট, তোর সব ওকে, আমি ভুল হইছে, এবার থাম। হয় নাই, এই যে কইলা ওকে, এইটাও আমার কাছে গন্ডগোল মনে হয়। ওকে অর্থ হলো অল কারেক্ট অথবা অল রাইট, ওইটার সংক্ষেপে হওয়া উচিত ছিল এসি অথবা এআর, কিন্তু তা না হইয়া ওকে হইলো কেন? 100 বার হবে, 1000 বার হবে, সারা পৃথিবীর মানুষের যদি অসুবিধা না হয় তোর অসুবিধা হবে কেন? উত্তর কিন্তু পাইলাম না না। আয় উত্তর দে, আয় এদিকে আয়, আয় আয় ডাক্তার। দুস্থ শিল্পী শব্দটি সম্মানজনক নয়, তারপরও এই শব্দটি রয়েছে এবং শিল্পীরাও দুস্থ হচ্ছেন। কেউ তার শিল্পী জীবনে আর্থিকভাবে সচ্ছল হতে না পেরে, কেউ বা তার কক্ষপথ থেকে ছিটকে পড়ে। আজ আমরা এমন একজন শিল্পীর কথা আপনাদের বলবো যার এখন যে অবস্থা তা 3 বছর আগেও কল্পনা করা যায়নি। তিনি হচ্ছেন শিল্পী খালিদ হাসান মিলু। আজও ভালোবাসি, আজও ভালোবাসি দিয়ে মুখের হাসি,
কত দোষের দোষী আমায় বানাইলি পাগল, পাগল হয়ে বন্ধু পাগল বানাইলি পাগল। যার সুললিত কণ্ঠ বাংলা গানে তাকে যেমন প্রতিষ্ঠা এনে দিয়েছিল, তেমনি তাকে দিয়েছিল যশ, খ্যাতি এবং জনপ্রিয়তার অনন্য স্থান। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। এখানে মানুষ জাগে জীবনের অনুরাগে, কুবের আকাশে আসে নতুন সকাল। মাঠের সবুজ থেকে সূর্যের লাল, সূর্যের লাল, বাংলাদেশের বুক এতই বিশাল, এতই বিশাল। 80-এর দশকে যার উত্থান, 90-এর দশকে যার শীর্ষে অবস্থান, আজই 2004 সালে যিনি বড়ই একা, নিঃসঙ্গ, অসুস্থ এবং নিঃস্বপ্রায় বাস করছেন টঙ্গীর শফিউদ্দিন রোডের একটি বাড়িতে। আমরা গিয়েছিলাম তার সঙ্গে দেখা করতে। দর্শক মণ্ডলী, আমরা এসেছি টঙ্গীতে শফিউদ্দিন রোডে খালিদ হাসান মিলুর বাসায়, যেখানে তিনি প্রায় চিকিৎসাহীন, সম্বলহীন অবস্থায় চেয়ে আছেন এক অন্ধকার ভবিষ্যতের দিকে। তাকে নিয়ে এবং তার 2 সন্তানকে নিয়ে এক অসম্ভব সংগ্রাম করে চলেছেন তার স্ত্রী। জানতে চাইলাম তার স্ত্রীর কাছে, মিলুর এখন সময় কি করে কাটে? ঘুমিয়ে থাকে, আর যখন মানে ঘুম থেকে জেগে ওঠে তখন টেলিভিশন দেখে আর ভীষণ কান্দে, মানে প্রতিদিন 2-3 সে চিৎকার করে কান্দে। আগের সেই ও যে গান গাইতো বা অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী ছিল, এসব স্মৃতি কি তার এখন মনে আছে? হ্যাঁ, এটা মনে পড়ে, পূর্বের স্মৃতি কিছু মনে পড়ে। ওই স্মৃতি মনে পড়লে তিনি কাঁদেন? হ্যাঁ, অনেক কাঁদে, আমি কি করছি, কি হয়েছে, আমার জীবনটা এরকম হলো কেন। ওর শারীরিক অবস্থাটা এখন কেমন? চিকিৎসকরা কি বলেছেন? লিভারের সমস্যার কথা বলছে, কিডনির সমস্যার কথা বলছে, ব্রেনের সমস্যার কথা বলছে। এসব সমস্যা? হ্যাঁ, এটা চোখে তো দেখতেই পারে না। এখন ওর কিভাবে চিকিৎসা করাচ্ছেন? এখন চিকিৎসা মেডিসিন খাওয়াচ্ছি, কিন্তু আমি তো প্রপারে চিকিৎসা করাইতে পারতেছি না। কারণটা কি? আর্থিক সংকট। আমরা মিলুর স্ত্রীর কথা শুনলাম। তার 2টি ছেলে রয়েছে, প্রতীক এবং প্রীতম। বাবার গান কি গাইতে পারো? জি। এটা শোনাবে আমাদের? অবশ্যই। মাঝে মাঝেই তারা তার বাবার গাওয়া গান গেয়ে শোনায় তার বাবাকে, আর মিলু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। যেই প্রেম স্বর্গ হতে সে জীবনে অমর হয়ে রয়, যেই প্রেম স্বর্গ হতে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও, চেনে নিও, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়। চমৎকার গেয়েছো তোমরা তোমার বাবার গাওয়া গান। দর্শক মণ্ডলী, আমরা এবার মিলুর সঙ্গে কথা বলবো। মিলু, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনি তো একসময় অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী ছিলেন, প্রচুর গান গেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন। আপনার কি সেই সব স্মৃতি, সেদিনের কথা মনে পড়ে? কিছু কিছু মনে পড়ে। কিছু মনে পড়ে না? আপনি যে আগে যে গানগুলো গাইতেন তার কোনো গান কি আপনার মনে আছে? অনেক গানই মনে আছে। মনে আছে? আমাদেরকে কি 2 লাইন শোনাতে পারবেন এখন? শোনাই। শোনান। যদি পারো, যদি পারো ভালোবেসে এসো, করুণা করে শোনা, ডাকলে আপন করে ডেকো, অভিনয় করুণা, যদি পারো ভালোবেসে এসো, করুণা করে শোনা। অনেক সুন্দর গাইলেন আপনি। আচ্ছা মিলু, ইত্যাদি অনুষ্ঠানে তো আপনি অনেক গান গেয়েছেন, আপনার মনে আছে?
কেন মনে থাকবে না? মনে আছে না? তো আজকে সেই ইত্যাদি অনুষ্ঠানেই আপনাকে আমরা উপস্থাপন করতে যাচ্ছি। তো ইত্যাদির দর্শকদের জন্য আপনার কি কিছু বলার আছে, কিংবা আপনার সুহৃদদের কাছে, আপনার সহকর্মীদের কাছে আপনি ইচ্ছে করলে বলতে পারেন। ইত্যাদির যারা ভক্ত তাদের কাছে একটাই অনুরোধ, তারা যেমন ইত্যাদিকে ভালোবাসে আমাকে তেমনি ভালোবেসে যেন সবাই দোয়া করে আমার জন্য, আমি যেন আবারও ভালোভাবে গাইতে পারি। দর্শক মণ্ডলী, মিলু সুস্থ হতে চান, আমরাও চাই তিনি আবারও হাসবেন, গাইবেন, মন ভরিয়ে দেবেন সবার। খালিদ হাসান মিলু সুস্থ হতে চান, গাইতে চান, কিন্তু কিভাবে? দিনে দিনে তিনি নিস্তেজ হয়ে পড়ছেন। এই মুহূর্তে তার সুচিকিৎসার বড়ই প্রয়োজন, কিন্তু তার চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো আর্থিক সচ্ছলতা এই মুহূর্তে তার নেই। এ ব্যাপারে আমরা তার সকল সুহৃদ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা কামনা করছি। খালিদ হাসান মিলু সুস্থ হয়ে উঠুন, ফিরে আসুন আমাদের গানের ভুবনে আবারও। এই কামনায় শেষ করছি আমাদের আজকের ইত্যাদি। খোদা হাফেজ।